স্যার, ছবি নিয়ে ঝগড়া বিবাদকে আপনি কি চোখে দেখেন স্যার, একটু বলবেন? ছবি নিয়ে তো আমি কোনো ঝগড়া বিবাদ দেখি না। আমি তো ঝগড়া বিবাদ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। ছবি নিয়ে ঝগড়া বিবাদ এই বিষয়টাকে বা আপনি কিভাবে দেখেন স্যার? না, সেটা নেগেটিভ পার্টস অফ বোথ দ্য পার্টিস। ছবি যারা করছে তারা ছবি জগৎ নিয়ে কোনো কথা বলতে পারছে না। ছবি নিয়ে কথা বলার সময় নেই তাদের, ছবি করার সময় নেই। আর যারা ছবির নিউজ দিচ্ছে, যারা নিউজগুলো পাঠাচ্ছে, তাদেরও একমাত্র মজার ব্যাপার হচ্ছে যে তারা নেগেটিভ নিউজ ছাড়া কোনো পজিটিভ নিউজে তারা সেই মতো মজা পায় না। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আমরা এখন খারাপ জিনিসকে নিয়ে আলোচনা করতে খুব পছন্দ করি, খারাপ জিনিস দেখতে খুব পছন্দ করি, মানুষকে স্যাটায়ার করতে পছন্দ করি। স্যাটায়ার না, মানুষকে টিটকারি মারতে খুব পছন্দ করি। তো ওইটাই হয়েছে এখন। আগে যেমন ছবি নিয়ে আলাপ আলোচনা করতো, ছবির বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা করতো, এখন আর সেগুলো করে না স্যার। এখন তারা তাদের ব্যক্তি জীবনে ঘরের ভিতরে আমি কি করলাম না করলাম সেটা নিয়ে তারা নিউজ করে, সেটা নিয়ে তারা আলোচনা সমালোচনা করে। কাজে যে স্যার, স্ক্যান্ডাল তো সারা জীবনই ছিল স্যার। আপনাকে নিয়েও তো ববিতা আপাকে নিয়ে স্ক্যান্ডাল ছিল। না, স্ক্যান্ডাল ছিল, কিন্তু ঘরের ভিতরে আমি কি করেছি সেটা তো বলেনি কোনো সময়। স্ক্যান্ডাল এবং ব্লু জার্নালিজম, দুটোর মধ্যে অনেক বড় তফাৎ আছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট থিং। স্যার, এখন কেউ এসে ইন্ডাস্ট্রিতে অনেক দিন টিকে থাকতে পারে না এবং এসে কিছুদিন অভিনয় করে পেশা বদল করে চলে যায়, কিন্তু আপনারা তো একদম দেখা যাচ্ছে যে অর্ধ শতাব্দী পর্যন্ত কাটাই দিলেন ইন্ডাস্ট্রিতে। এই লংজিবিলিটি এখন না থাকার কারণ কি, গোটা দুই একজন ছাড়া? ওই যে দুই একজন বললেন, ওই দুই একজনই হচ্ছে যারা চলচ্চিত্রকে ভালোবেসে, চলচ্চিত্র জগৎকে ভালোবেসে ছবিতে এসেছে। এছাড়া যারা আসে তারা অন্যান্য বিশেষ কাজ উদ্ধার করার জন্য আসে, তাদের চেহারাটা দেখানোর জন্য যে আসে, মানুষের কাছে পরিচিত হওয়ার জন্য আসে, মার্কেটে দাম বাড়ানোর জন্য আসে, এইসব হাবিজাবি কারণের জন্য আসে। তারা ছবিকে ভালোবেসে আসে। তার মানে পারপাসটা ডিফারেন্ট আসলে, 100% ডিফারেন্ট। যে কারণে লংজিবিলিটি পায় না। না, তারা চাই না, পায় না তো পরের কথা। পাইতে হলে তো থাকতে হবে, তারা তো থাকতেই চাচ্ছে না, থাকেই না স্যার। তারা অন্য জায়গায় অন্য লাইন, ভালো লাইন পেয়ে যাচ্ছে, সেখানে তারা চলে যাচ্ছে। ইন্ডাস্ট্রির চেয়ে ভালো লাইন আর কি হতে পারে? আপনাদের অভিজ্ঞতা থেকে তো আমরা দেখি যে ইন্ডাস্ট্রি আপনাদের গাড়ি বাড়ি খ্যাতি যশ সবকিছু দিল, এদেরকে কেন দেয় না? আমরা বাড়ি গাড়ি খ্যাতি যশ চেয়েছি, এখন তো বাড়িতে চলছে না আমাদের। ওই বেগুন বাড়িতে বাড়ি হলে চলবে না, এখন বেগম পাড়াতে বাড়ি হতে হবে। এখন আমাদের এই সাধারণভাবে রাস্তায় বসে বিড়ি সিগারেট খেলে চলবে না, আমাদের এখন ইয়াবা খেতে হবে। আমাদের মানসিকতাতে চেঞ্জ হয়ে গেছে। না স্যার, এটা যদি একটু আপনার বলি স্যার, কিছু মনে করেন না। যখন কারো বাড়ি ছিল না তখনও কিন্তু আপনার উত্তরাতে খেয়া ছিল, খেয়া বাড়ি দেখে সবাই তাকায় থাকতো। তখনও তো উচ্চবিলাসী মন ছিল, তা এখন থাকলে অসুবিধা কি? এখনকার শিল্পীরা যদি বেগম পাড়াকে উচ্চবিলাসী মনে করে, সেখানে সমস্যাটা কোথায় স্যার? সমস্যাটা দুটো জায়গায়, সেটা হচ্ছে অ্যাটিটিউডে। আমরা উচ্চাভিলাষী হলেও আমরা ভালো কাজের মাধ্যমে উচ্চাভিলাষী ছিলাম, খারাপ কাজ করে উচ্চাভিলাষী ছিলাম না। আমাদের উচ্চ আশার মধ্যে একটা লিমিটেশন ছিল। একটা মানুষের কতটুকু চাইতে পারে, একটা মানুষ একটা জীবনে কত টাকা খরচ করতে পারবে, কত টাকা করতে পারে। যারা বেগম পাড়াতে বাড়ি করেছে তাদেরকে জিজ্ঞেস করলে বলা হয় যে তারা 100 কোটি 200 কোটি 500 কোটি 1000 কোটি টাকা, এই 1000 কোটি টাকা ইনকাম করার আমাদের কখনোই উচ্চাভিলাষ। স্যার, একটু অল্প সময় অনেক কথা জিজ্ঞেস করবো, দেখি একটু দ্রুত জিজ্ঞেস করছি স্যার। সুপারস্টার শাকিব খানকে নিয়ে আপনার কিছু বক্তব্য শুনতে চাই। হি ইজ সার্টেনলি এ সুপারস্টার, কারণ 12 বছর পর্যন্ত সে 20 বছর পর্যন্ত সে এক আধারে রাজত্ব করে যাচ্ছে। পাবলিক লাইকড বাই দ্য পাবলিক তাকে ভালোবাসে, পাবলিক তাকে পছন্দ করে, পাবলিক তাকে, হি ইজ এ স্টার। দ্যাট ইজ দ্য হোল থিং। এটার মধ্যে কোনো ডাউট নাই স্যার, এর মধ্যে কোনো ডাউট নেই। সেটা সে অর্জন করছে স্যার, 100%। স্যার, এই যে আফরান নিশো আসলো ফিল্মে, তার অবস্থান নাটকে অত্যন্ত জনপ্রিয়, সিনেমাতে প্রথম আসছে, কিন্তু একটা গ্রুপ তাকে সুপারস্টার বলছে, শাকিব খানের সাথে তুলনা করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এটার জন্য দায়ী আপনারা, যারা এই সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, টেলিভিশনে কাজ করে তারা। কারণ আমি এখন ইদানিংকালে আমি দেখছি এই একজনে অমুক পুরস্কার, পেপারওয়ালারা দেয় এক পুরস্কার, সঙ্গীতওয়ালারা দেয় এক পুরস্কার, টেলিভিশন দেয় এক পুরস্কার, এক টেলিভিশন দিলে আরেক টেলিভিশন দেয় এক পুরস্কার। এত পুরস্কার দিয়ে আপনারা বিশেষ বিশেষ জিনিসকে এমনগুলো ব্যবহার করছেন, কিং, অ্যাকশন কিং, অমুক কিং, তমুক ইয়ে, এইসব হাবিজাবি কথা বলে 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 আপনারা মাথা খারাপ করে দিচ্ছেন। আর যার কথা আপনি বললেন, আমি তো প্রথম মনে করেছিলাম যে এক্স্যাক্টলি
আমাকে যখন বলেছিল আফরান নিশো, আমি তো মনে করেছিলাম সে একটা মহিলা, কারণ নিশো নাম শুনে তো আমার পুরুষ মনে হয় না। এবং সে এসে যদি একজন আর্টিস্টকে বলে সো কল্ড হিরো, তো সে নিজে হিরো হয়ে যাওয়ার পরে আরেকজনকে বলছে সো কল্ড, এটা তার ধৃষ্টতা ছাড়া আর কিছু না। আমি তার অভিনয় সম্পর্কে কিছু বলতে পারবো না, আমি জানি না, আমি তার সম্পর্কে কিছু জানি না। আমি জানি সে একজন শিল্পী, সে একজন হিরো। কিন্তু একজন হিরো হয়ে আরেকজন হিরোকে সো কল্ড বলা, এটা ভদ্রতা বহির্ভূত, শিষ্টাচার বহির্ভূত, নিয়ম বহির্ভূত, সবকিছু বহির্ভূত। আপনি সমর্থন করেন না? সমর্থন করে তো কোনো প্রশ্নই আসে না। সে অভদ্র একটা কথা বলেছে, এটা তার ধৃষ্টতা। স্যার, সে বোঝাতে চেয়েছে অভিনেতা হুমায়ুন ফরিদির ফলোয়ার্সে অভিনেতাদের কোনো বয়স নেই, অভিনেতারা মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করতে পারে, কিন্তু হিরোরা সার্টেন টাইম পর্যন্ত করতে পারে। তার ভেতরে অভিনয়ের রক্ত, অভিনয়ে সে রপ্ত করেছে এবং অভিনয় নিয়ে সে থাকতে চায়। ক্যারেক্টার কখনো কখনো প্রধান চরিত্র হয়। সেক্ষেত্রে স্যার তার বোঝানোটা কি মানুষ ভুল বুঝেছে নাকি? না, তার এই বক্তব্যটুকু আমি সমর্থন করি, তার এই পোর্শনটুকু আমি 100% সমর্থন করি, কিন্তু একটু ভুল বলেছে সে। বাংলাদেশের জন্য এটা হতে পারে, ভারতের জন্য এটা 100% নয়। কারণ ভারতে আমরা এখনো দেখছি অমিতাভ বচ্চন অভিনয় করে যাচ্ছেন, তার বয়স কি কম হয়েছে? এবং অমিতাভ বচ্চনের মতো বহুত আর্টিস্ট ওখানে আছেন যারা বয়স হয়েছে এবং তাদের অভিনয়কে ভালোবেসে তাদের জন্য চরিত্র সৃষ্টি করা হচ্ছে। এখানে আমরা যারা লেখক তাদেরকে দোষারোপ কিছুটা করতে পারি যে আমাদের দেশে একটা আর্টিস্ট যখন ট্রু সেন্স ম্যাচিউরড হয় তখন তাকে হয় বড় ভাই বানানো হয় অথবা বড় ফাদার বানানো হয়। হতে পারে ফাদার, সে বড় ভাই হতে পারে যদি সেটা কেন্দ্রীয় চরিত্র হয়, যেখানে সে অভিনয় প্রতিভাটা তা দেখাতে পারবে, সেটা তো দেখানো হচ্ছে। স্যার, আপনি দীর্ঘদিন যাদের সাথে কাজ করেছেন, পুরনো কলিগ, ফ্রেন্ড, এরা স্যার আপনার জীবনে এখন কোনো প্রভাব কি ফেলে? মানে তারা যোগাযোগ করে, তাদেরকে মিস করেন? পুরানো যারা কাজ করেছে তাদেরকে, যাদের সাথে কাজ করেছি 30 বছর 40 বছর, তাদেরকে সবাইকে আমি মিস করি। কিছু কম, কিছু বেশি, যারা বেশি কাজ করেছে, সাথে বেশি বন্ধুত্ব হয়েছে, মানে চেনা শোনা হয়েছে, তাদেরকে বেশি মনে হয় কাছে থাকার জন্য। আর যাদের সাথে কাজ করেছি, দেখেছি, হয়তো অনেক সময় মনে পড়ে, অনেক সময় মনেও পড়ে না। আই ফিল দেম। স্যার, কিন্তু নস্টালজি কাজ করে না আগের ছবিগুলি দেখলে? না, এটা কাজ করে না, বরঞ্চ কিছু কিছু সময় দুঃখ লাগে, কিছু কিছু সময় মনে হয় যে এটাই তো নিয়তি। আল্লাহ সৃষ্টি করেছে মানুষকে, আস্তে 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 একটা বিশেষ সময়ের পরে আস্তে আস্তে তার ডিস্ট্রাকশন শুরু হবে তার, এবং সেই হিসাবেই একদিন আসবে যখন সে মাটিতে মিশে যাবে। তখন নিজেকে দিকে যখন তাকাই তখন দেখি, আগে যে ছবি যখন দেখি তখন মনে হয় যা অনেক দেখতে তো খারাপ ছিলাম না, ভালোই ছিলাম, কিন্তু এখন তো সেরকম নেই। সেটা নিয়ে দুঃখ করার তো কিছু নেই, দ্যাট ইজ দ্য নেচার। মৃত্যু ভাবনা আছে স্যার আপনার? হ্যাঁ, সবসময় মৃত্যু তো থাকতেই হবে। আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে যে তুমি সারাদিন অন্তত একবার মৃত্যুর কথা চিন্তা করো, তাহলে তুমি অনেক খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে। আমি ভাববো না কেন? সবাই ভাবা উচিত। স্যার, শেষ প্রশ্ন স্যার, ববিতাপাকে কি আসলেই ভালোবাসছিলেন? আমি কাজকে ভালোবাসি, আমার কাজের সহশিল্পী যারা তাদের সবাইকে কেন হয়েছিল স্যার আপনাকে নিয়ে যে আপনি ববিতাপাকে ভালোবাসেন? আমি কাকে না ভালোবেসেছি? কাকে কাকে স্যার? সবাইকে ভালোবেসেছি, ববিতাকে ভালোবেসেছি, কবরীকে ভালোবেসেছি, অলিভিয়াকে ভালোবেসেছি, যতজনের সাথে আমি কাজ করেছি। ভালো না বাসলে তারা আমার ছবি নায়িকা হয়ে কি করবে? নায়িকা হতে হলে কি ভালোবাসতে হবে স্যার? ভালোবাসার সম্পর্ক না থাকলে তার সাথে তো ভালো নায়িকা হওয়া যাবে না। তার সাথে ক্যারেক্টারের সাথে যদি আমাকে মিলে যেতে হয় তাহলে সেই ক্যারেক্টারকে ভালোবাসতে হবে। আপনার জীবনের সেরা নায়িকাকে? সেরা বলতে কেউ নেই, প্রত্যেকে যাদের ছবিতে অভিনয় করেছে তারা তাদের ছবিতে ভালো অভিনয় করেছে। ভালো অভিনেত্রী, আমার চোখে একজন ভালো অভিনেত্রী হতে পারে। জনগণের ছবি আপনার গভীর রাতে মনে হয়? সেটা আমি সারা পৃথিবীর নায়িকার কথা, আমি নায়িকার কথা বললে তো বাংলাদেশ বলা যাবে না, তখন আমাকে সারা পৃথিবী সম্পর্কে বলতে হবে যে আমার অমুক নায়িকাকে আমার প্রচন্ড ভালো লেগে। কাকে বলেন স্যার? চট করে বলা তো মুশকিল, 2-3 জনের কথা তো ভাবতে হবে। যেমন নার্গিসকে আমার প্রচন্ড রকম ভালো লাগতো, ইন্ডিয়ান। যারা আপনার নায়িকা হয়েছে তাদের ভিতর কার কথা হঠাৎ রাতে মনে হয়? আর রাতে কারো কথাই মনে হয়, দিনেও কারো কথা মনে হয় না। ছবির জগতের ছবি সম্পর্কে যখন আলাপ আলোচনা করে দেখি তখনও তো অনেকের কথা মনে পড়ে,
মনে হয় হ্যাঁ ওদের সাথে তো অনেক বেশি ছবি করেছি। যেমন সেখানে শাবানা আছে, ববিতা আছে, কবরী আছে, এদের সাথে আমি অনেক বেশি। স্যার উপাধির বিষয়টা, যেমন আমাদের নায়করাজ রাজ্জাক স্যার ছিলেন নায়করাজ, আপনার এরকম উপাধি আছে, মেগাস্টার উজ্জ্বল বলা হয়, এই উপাধিগুলি আসলে স্যার কারা কাকে দিত? আগে পর্যন্ত আমি তো জানতাম যে আমার পর্যন্ত শেষ ছিল। আমাকে চিত্রালীর এডিটারে যে আর একজন চিত্রালীর আছেন তার কাছে জিজ্ঞেস করলেই পাবেন, আব্দুর রহমান সিনিয়র মোস্ট চিত্রালীর রিপোর্টার, তখন তিনি বলতে পারবেন যে রাজ্জাকেও চিত্রালী উপহার দিয়েছিল যে নায়ক চিত্রালী আমাকে বলেছিল ড্যাশিং হিরো সোহেল রানা। তারপরে উজ্জ্বল নিজেকে নিজে বলেছে যে কি বলে মেগাস্টার। এই পর্যন্ত শেষ ছিল। তো এখন আপনাদের বদৌলতে আপনারা সুপারস্টার বানাচ্ছেন, আপনারা চ্যানেল আই পুরো সুপারস্টার বানাচ্ছেন, প্রথম আলো সুপারস্টার বানাচ্ছেন, মেগাস্টার বানাচ্ছেন, আপনি নিজেও অনেক কিছু স্টার বানিয়ে ফেলেছেন এতদিনে। তো এগুলো তো আপনাদের দায়ী, আমরা তো না। আমরা জনগণ তো হ্যাঁ, জনগণ আর একটা দিয়েছে, সেটা হচ্ছে কবরীকে বলেছে তারা সবাই মিলে বাংলাদেশের জনগণ, কেউ পুরস্কার বলেনি, কিন্তু তাকে বলা হয়তো মিষ্টি মেয়ে কবরী, সেটা কিন্তু জনগণের দেওয়া ছিল। বাংলাদেশের যত টেলিভিশন চ্যানেল আছে আপনার সবচেয়ে প্রিয় কোনটা স্যার? 100%। হ্যাঁ 100% চিত্রালী বাংলাদেশের সবকিছু। চিত্রালী বাংলাদেশের চলচ্চিত্র জগতের পথিকৃৎ বলা যেতে পারে। স্যার বাংলাদেশের এত টেলিভিশন চ্যানেল, আপনার সবচেয়ে প্রিয় টেলিভিশন চ্যানেল কোনটা? মন থেকে বলেন। মন থেকে বলার কিছু নাই, আমি সব চ্যানেল দেখি না তো। আমি টেলিভিশনে একটা চ্যানেলই দেখি, একটা কি দুটো চ্যানেল দেখি। এক চ্যানেল এখন এখানে বসে আছি, এখন সেটা বললে লাভটা কি হবে, চ্যানেল আই, ওকে। অ্যান্ড দেন আমারই আর এক বন্ধুর চ্যানেল ATN, যদিও আমি সেখানে একটা কি দুদিন গেছি। আর একটা চ্যানেল আছে সেটা মাই টিভি, আমি একদিন কি দুদিন গিয়েছি, বরিশালের ছেলে, ওই জন্য আমার তার প্রতি একটু দুর্বলতা। 500 কোটি টাকা আপনাকে দিলে এখন কি করবেন স্যার? হ্যাঁ 500 কোটি টাকা আপনাকে দিলে কি করবেন স্যার? 500 কোটি নেব না, আই ডোন্ট ওয়ান্ট টু বি ব্যাড ম্যান। কয় কোটি পর্যন্ত নিতে চান স্যার? আমি ম্যাক্সিমাম 2 কোটি 2 কোটি টাকা ইজ গুড এনাফ জীবনে বেঁচে থাকার জন্য। স্যার আপনার আছেই, হ্যাঁ সেটা তো আপনার আছেই। না, আমার এত সম্পদ থাকতে পারে কিন্তু টাকা নেই। সম্পদ তো এক্সচেঞ্জের টাকাই স্যার। না, সম্পদ এক্সচেঞ্জের টাকা না। কেন স্যার? প্রয়োজন বোধে আমি যখন লাস্টবার চোখে অপারেশন করার জন্য গেলাম, তখন আমার 50 লাখ টাকার মতো খরচ হয়ে গেল। আমার ওয়াইফকে অপারেশন করতে গেল 40 লাখ টাকা খরচ হয়ে গেল। আমার হার্টে যখন রিং পরানো হলো তখন প্রায় 40 লাখ টাকা 50 লাখ টাকার মতো খরচ হয়ে গেল। তখন টাকার দরকার ছিল, ইট ওয়াজ মানি। কিন্তু আমার সম্পদ যেটা ছিল সেটা আমার গ্রামের বাড়িতে জায়গা জমি ছিল। স্যার মানুষ টাকা দিয়ে সম্পদ গড়ে, তার মানে সম্পদ না গড়ে ক্যাশ টাকা রেখে দেওয়া ভালো স্যার। হ্যাঁ, যদি সিকিউরড হয় তাহলে তো সেটাই ভালো। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ।